সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। বিদেশে অর্থ পাচার ঠেকাতে আয়ের অবৈধ উৎস বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। সবাই আশ্বাস দিলেও টিকা আসছে না, সীমান্তের জেলায় বেড়েই চলছে সংক্রমণ। ভারতে করোনায় আবার মৃত্যুর বিশ্ব রেকর্ড, একদিনে 6,000-এরও বেশি প্রাণহানি। কিছু মানুষ ইসলামের ক্ষতি করছে, 50 মডেল মসজিদ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী। বিদেশে পাচার হওয়া অর্থের বেশিরভাগই দুর্নীতি ও অবৈধ উপায়ে অর্জিত। তাই পাচার ঠেকাতে আগে দরকার টাকার উৎস বন্ধ করা, পাশাপাশি দরকার আইনের শাসন নিশ্চিত করা, এমনটি বললেন অর্থনীতিবিদেরা। প্রতি বছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয় বিদেশে। অর্থমন্ত্রী সংসদে পাচারকারীদের নাম জানতে চাইলে আবার আলোচনায় আসে বিষয়টি। এগুলো চলে যাবে সিস্টেমের বাইরে, বিদেশে যদি চলে যায় আপনাদের যেমনি লাগে ঠিক তেমনি আমারও লাগে। সম্প্রতি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে বলা হয়, পাচারের অর্থ যাচ্ছে সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, হংকং ও থাইল্যান্ডে। তুলনামূলকভাবে কর কম এবং আইনের শাসন থাকায় এসব দেশ পছন্দ পাচারকারীদের। অর্থনীতিবিদরা বলছেন, দেশে আইনের শাসনের অভাব ও দুর্নীতি টাকা পাচারের অন্যতম কারণ। বেআইনিভাবে অর্জিত হচ্ছে, সরকারি কর্মচারীরাই করুক বা রাজনীতিবিদরাই করুক বা তাদের সাঙ্গপাঙ্গরাই করুক বা বিজনেসম্যানরাই করুক, যারাই করুক না কেন সেটা কিন্তু সে টাকাটা তখন বাইরে যাওয়ার দিকে একটা প্রবণতা হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে বাইরে চলে যায়। বাংলাদেশে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতি বছর বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার বাইরে চলে যাচ্ছে। আইন অনুযায়ী অর্থ পাচারের মামলায় কোনো ব্যক্তি সর্বোচ্চ আদালতের রায়ে দোষী হলে তবেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। সুশাসন প্রতিষ্ঠা হলে, যদি আমরা কিছুটা দুর্নীতি কমিয়ে আনতে পারি, যদি আমরা এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারি, যদি আমরা এই কালো টাকার সম্পদ পাহাড় যারা গড়েছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে কিছুটা হলেও এটা কমবে। তারপরেও বলবো যে সবচেয়ে ভালো হবে যদি আমরা আগামী প্রজন্মের জন্য বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসাবে গড়তে পারি। এখন পর্যন্ত পাচারের মাত্র 50 কোটি টাকা ফিরিয়ে আনা গেছে, আর আদালতের আদেশে বিদেশে জব্দ প্রায় 100 কোটি টাকা। দুদকের আইনজীবী জানান, বর্তমান আইনেই টাকা পাচার রোধ করা সম্ভব, তবে বাড়াতে হবে সাজা। মানি লন্ডারিং এর সাজা বাড়িয়ে দেওয়া উচিত, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। তাহলে মানুষের মধ্যে ভয় ঢুকবে। মানুষের মধ্যে যদি কয়েকটা পিউনিটিভ অ্যাকশন ট্রায়াল শেষ করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়, তাহলে অনেকে ভয় পাবে, এই কাজ থেকে বিরত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে আরও বেশি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু হার কম থাকায় যুক্তরাষ্ট্রের টিকা পাঠানোর তালিকায় বাংলাদেশের নাম নেই। এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সবাই আশ্বাস দিলেও টিকা আসছে না। তবে দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য করা অনুরোধে সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য 40 লাখ টাকার ওষুধ ও মেডিকেল সামগ্রী উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন উৎস থেকে করোনার টিকা আনার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তবে বিভিন্ন দেশ সম্মতি দিলেও কবে টিকা দেবে সে ব্যাপারে কিছু বলছে না তারা। আমেরিকানরা বাংলাদেশকে তাদের রাডার স্কেলে রাখে না, কারণ হচ্ছে বাংলাদেশে মৃত্যুর পরিমাণ খুব কম। আমরা তাদের বললাম যে আমরা তো ক্রাইসিসে আছি। তো যাই হোক, এখন আমাকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। সবাই বলে দিবে, কিন্তু
হাতে আসতেছে না। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন AK আব্দুল মোমেন। এ সফরে কথা বলবেন টিকা নিয়েও। ইউএনএতে দুটো বড় ইভেন্ট আছে, একটি হচ্ছে রোহিঙ্গার উপরে, এই রোহিঙ্গার কি অবস্থা সেই উপরে একটি বড় আয়োজন জেনারেল অ্যাসেম্বলি ইকোসক যৌথভাবে আয়োজন করেছে, সেখানে আমাকে দাওয়াত দিয়েছে। আর আরেকটি হচ্ছে যে আমাদের 5th LDC সামিট যেটা। তিনি জানান আগামী 13 জুন চীনের উপহারের আরও 6 লাখ ডোজ টিকা দেশে আসছে। চায়নাটা আমরা খুব ভালো অবস্থানে আছি। আহাদ হুসাইন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত সীমান্তবর্তী বেশিরভাগ জেলা এবং খুলনায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালে জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। পরিস্থিতি বিবেচনায় খুলনায় স্থগিত করা হয়েছে 21 জনের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন। রাজশাহী মেডিকেলে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন। খুলনায় 100 শয্যার করোনা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। করোনা হাসপাতালে জায়গা না পেয়ে অনেক রোগী ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় খুলনার 35টি ইউনিয়ন পরিষদের 21 জনের ভোট স্থগিত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী বাড়ছে। ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জন করোনা পজিটিভ ছিলেন। সংক্রমণের ঊর্ধ্বগতি থামাতে নাটোর সদর পৌরসভা ও সিংড়া পৌর এলাকায় লকডাউন কার্যকরে মাঠে নেমেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণপরিবহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলাতেও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবশেষ একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা 46.25 ভাগ। 5 দিন আগেও যা ছিল 20 ভাগের নিচে। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলায় লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়েছে। চলবে 18 জুন মধ্যরাত পর্যন্ত। গত 24 ঘন্টায় 95 জনের ভিতরে 48 জন পজিটিভ আছে, যা সবকে হিসাব করলে 50%-এর উপরে, যেটা সংক্রমণের হার অনেক বেশি। নওগাঁয় 16 জুন পর্যন্ত পুরো জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলা প্রশাসক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। দিনাজপুর শহরের বিভিন্ন মোড়ে স্বেচ্ছাসেবকরা মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রচারণা চালাচ্ছেন। এদিকে চট্টগ্রামেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সবশেষ একদিনে 815টি নমুনা পরীক্ষায় 119 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। একই সময়ে মারা গেছেন 3 জন। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে করোনায় আরও 40 জন মারা গেছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 2576 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 19,447টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার শতকরা 13.25 ভাগ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত 8,20,395 জন, আর নতুন 40 জন সহ মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,989 জন। করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় ফের বিশ্ব রেকর্ড করল ভারত। একদিনে মারা গেছেন সর্বোচ্চ 6,148 জন। বিহার রাজ্যে বাড়িতে ও বেসরকারি হাসপাতালে মারা যাওয়া রোগী গণনার পর এই সংখ্যা দাঁড়ালো, আর আক্রান্তের সংখ্যা 93,000-এরও কিছু বেশি। গত কয়েকদিন অনেকটা নিয়ন্ত্রণে ছিল ভারতের করোনা পরিস্থিতি, কমে আসছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু বৃহস্পতিবার দেশটি মৃত্যুর সংখ্যায় আবার রেকর্ড করেছে। একদিনে প্রাণ হারিয়েছেন 6,148 জন, নতুন রোগী 93,896। আদালতের নির্দেশের পর বাড়িতে অথবা বেসরকারি হাসপাতালে মারা যাওয়া রোগীর সংখ্যা গণনার পর বিহার রাজ্যে মৃতের সংখ্যা প্রায় 4,000 বেড়ে এই রেকর্ড সৃষ্টি হয়েছে। 18 বছরের কম বয়সীদের উপর রেমডিসিভিরের কার্যকারিতা নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় শিশুদের করোনা চিকিৎসায় এই ওষুধ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে এমন শিশুর চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে।
করোনা চিকিৎসায় অ্যান্টিবডি ককটেল প্রয়োগে বড় সাফল্য পেয়েছে ভারত। সম্প্রতি নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে 2 রোগীর শরীরে এটি প্রয়োগের পর 12 ঘন্টার মধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 24 জুন থেকে এই নিয়োগ কার্যকর হবে, সেদিনই তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে। 3 বছরের জন্য এস.এম. শফিউদ্দিন সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম। ধর্মের অপব্যবহারের কারণে কেউ যেন জঙ্গি বা সন্ত্রাসের পথে না যায়, সে বিষয়ে সচেতনতা তৈরিতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 50টি মডেল মসজিদ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইসলামের সঠিক বাণী প্রচার ও ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে 560টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। এতে পুরুষ ও নারীর আলাদা নামাজের ব্যবস্থা থাকবে হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থাও। মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে 50টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, এসব মসজিদ ইসলামের সঠিক বাণী প্রচার করবে, সেই সাথে ভূমিকা রাখবে জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধে। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধে আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। হজ যাত্রীদের সমস্যা সমাধানে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ধর্ম ব্যবহার করে কাউকে সন্ত্রাসবাদ করতে দেয়া হবে না। আমরা দেখেছি এই ধর্মের নাম নিয়ে কিভাবে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে। কিছু লোক আমাদের দেশে না, শুধু সারা বিশ্বব্যাপী আমরা দেখেছি ধর্মের নামে মানুষ খুন করা। ওলামা একরামগণ এখানে আছেন, আমাদের প্রত্যেকটি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী থেকে সকলকে আমি আহ্বান জানাবো যে এই পথ সর্বনাশা পথ, এই পথ থেকে আমাদের যুব সমাজ যেন দূরে থাকে, তার জন্য সকলের প্রচেষ্টা চালাতে হবে। 8,722 কোটি টাকা খরচে বাস্তবায়ন হচ্ছে মডেল মসজিদ প্রকল্পটি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে এবার একটা বিরতি নিচ্ছি, আরও কিছু খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। ভার্চুয়াল মাধ্যমে প্রতারণার সঙ্গে বিভিন্ন অঙ্গনের কয়েকজন তারকা জড়িত বলে জানিয়েছে সিআইডি। শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চক্রের 2 জনকে আটকের পর এ কথা জানিয়েছে সিআইডি হেডকোয়ার্টার। অনলাইনে ভিডিও আড্ডার মাধ্যম স্ট্রিমকার ব্যবহার করে বিভিন্ন তারকার সঙ্গে কথোপকথনের প্রলোভন দেখিয়ে যুবক ও প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থেকে নিধুরাম দাস ও ফরিদুদ্দিন নামে 2 জনকে আটক করে সিআইডি। তাদের ঢাকায় এনে বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায় তাদের অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে কয়েকজন তারকাও জড়িত। প্রায় 7-8 জন আমরা তো দেখতেই পাচ্ছি সেলিব্রিটির মধ্যে। আর যদি মানে আপনি বলেন যে তরুণ তরুণী, সেটিও আছে বেশ কিছু সংখ্যক। ওদেরকে তো আমরা সেলিব্রিটি বলতে পারছি না, বাট তারা অনেকেই এখানে এই স্ট্রিম কার্ডে সেলিব্রিটি হয়ে গেছেন, এরকমও আছে। সাইবার পুলিশ সেন্টার সিপিসি বলছে এই মাধ্যমে বিনস ও জেমস নামের ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। আমাদের দেশে অনেকেই এর সাথে যুক্ত আছে, আমি নামটা বলতে চাচ্ছি না, কারণ এটা আমরা তাদের সাথে পার্সোনালি কথা বলবো যে কিভাবে তারা এর সাথে যুক্ত হয়েছেন বা তারা কিভাবে বেনিফিটটা নেন। তারা তো চুক্তিভিত্তিক, তারা তো একটু বেতনভুক্ত একটি সেবা দেন,
তারা তো এক মাসে কেউ 16,000, কেউ 20,000, কেউ 1 লাখ, কেউ 50,000, এইভাবে তারা হোস্ট এজেন্সির মাধ্যমে তারা কিন্তু সিলেক্টেড হন। ভার্চুয়াল মাধ্যম স্ট্রিম কারে লক্ষাধিক ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে সিআইডি। শতাধিক ব্যবসায়ীরও খোঁজ মিলেছে। অর্থের লেনদেন হচ্ছে। এবং আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা নগরীকে আধুনিক শহরে পরিণত করতে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনসংখ্যার চাপ কমানো, স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন, দখল ও দূষণ প্রতিরোধে দিতে হবে গুরুত্ব। যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তারা এই পরামর্শ দেন। ঢাকার বুকে পরিবেশ দূষণের মাত্রা দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া। বিশাল জনগোষ্ঠীর এই নগরে পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য বাড়ি ও বাণিজ্যিক ভবন। সম্প্রতি বিশ্বের বাসযোগ্য 140টি শহরের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ও জাপানের ওসাকা শহর। কিন্তু ঢাকার অবস্থান কেন এত নিচে? হেলথ কেয়ার সেক্টরের মারাত্মক সূচকে অবনতি ঘটেছে, যেটি প্রায় গতবারের তুলনায় 40% মতো অবনতি ঘটেছে। এটি একটি আশঙ্কার বিষয়। একইভাবে আমাদের পরিবেশগত যে দিকটি আছে সেটিরও অবনতি হয়েছে এবং সেখানে প্রায় 25% আমাদের অবনতি হয়েছে। এবং আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত যে সূচক পাওয়ার কথা ছিল সেখানেও আমাদের অবনতি হয়েছে। 41.7 থেকে আমরা 33.3 পয়েন্টে আমরা নেমে এসেছি। 2019-এর তালিকায় ঢাকা 138 নম্বরে থাকলেও এবার স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ দূষণ সহ বেশিরভাগ সূচকে অবনতি হয়েছে বলে মনে করেন এই পরিবেশ আইনজীবী। ঢাকার সবুজকে রক্ষা করতে হবে, ঢাকার কৃষি জমিকে রক্ষা করতে হবে, ঢাকার জলাশয়কে রক্ষা করতে হবে। আর হচ্ছে যত শিল্প আছে যেগুলোর সাথে ঢাকার কোনো সম্পর্ক নেই, সেই শিল্পগুলোকে ঢাকা থেকে সরিয়ে পরিকল্পিত শিল্প নগরীতে নিতে হবে। তাহলে ঢাকা শহরের উপর মাত্রাতিরিক্ত জনসংখ্যার যে চাপ সেটা এমনিতেই কমে যাবে। তবে ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন স্থপতি ইকবাল হাবিব। তার মতে ঢাকা বসবাসের যোগ্য শহর বলেই এখানে প্রায় 2 কোটি মানুষ রয়েছে। দূষণ, দখল, পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামোগত সৌন্দর্য, অন্তর্ভুক্তিমূলকতা এবং জবাবদিহিতামূলক সাংগঠনিক ব্যবস্থাপনা, এই 5 ক্ষেত্রে যদি ঢাকাকে মূল্যায়ন করে তবে অবশ্যই ঢাকা অনেক পিছিয়ে থাকবে। কিন্তু বসবাসযোগ্যতা, যে নগরী 47,000 মানুষকে প্রতি বর্গ কিলোমিটারে খাইয়ে পরিয়ে রেখেছে, এই প্রশ্ন তুলে ঢাকাকে পিছিয়ে রাখা অত্যন্ত অন্যায় বলেই মনে করি। ঢাকাকে উন্নত শহরে পরিণত করতে জন অংশগ্রহণমূলক প্রকল্প এবং জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছেন স্থপতি ও পরিবেশবিদরা। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। নিয়ম না মেনে অপরিকল্পিতভাবে গড়ে তোলায় চট্টগ্রামের বায়েজিদ ফৌজদারহাট লিংক সড়কটি স্থানীয়দের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে 3 মাস এই সড়কে যানবাহন চলাচল বন্ধ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। নানা জটিলতায় আটকে থাকার পর চট্টগ্রামের বায়েজিদ ফৌজদারহাট লিংক সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। এই প্রকল্প বাস্তবায়নে কাটা পড়েছে সড়কের পাশের প্রায় 18টি পাহাড়। তবে খারাপভাবে কাটায় এসব পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়। এই অনিয়মের জন্য জরিমানা গুনতে হয় নির্মাণকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। পুরো কাজ শেষ না হলেও গত বছর অনানুষ্ঠানিকভাবে সড়কটি চালু হলে দক্ষিণ চট্টগ্রাম থেকে ঢাকামুখী যান চলাচল শুরু হয়। তবে বর্ষা মৌসুমে পাহাড় ধসের শঙ্কায় যানবাহন পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। এতে এ পথের যাত্রী ও আশপাশের মানুষ পড়েছে ভোগান্তিতে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, বৃষ্টি হইলে আরো দ্রুতগতিতে পড়ে যাবে। এমন খারাপ যে ওখান থেকে যদি পড়ে যায় 15-20 ফিট দূরেও যদি মানুষ থাকে তাকে হয়তো তার মৃত্যুর ঝুঁকি আছে। তবে আগামী 3 মাসের মধ্যে সড়কটির দুপাশের পাহাড় রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 17টা-18টা পাহাড় আছে এখানে, তার মধ্যে 2-3টা পাহাড় ঝুঁকিপূর্ণ। আগস্ট পর্যন্ত আমরা রাস্তাটা বন্ধ রাখবো। এর মধ্যে পাহাড় কম কেটে পাহাড়কে সঠিকভাবে রিটেনশন করে এই কাজগুলো আমরা কিন্তু এই 3-4 মাসে করব। এদিকে প্রকল্প বাস্তবায়নে পাহাড় কাটার সমালোচনা করছেন নগর পরিকল্পনাবিদরা। যে পাহাড়গুলি দাঁড়িয়ে আছে সেখানে না প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্যান্ডি হিল কাটিং করে
এইটা অবশ্যই জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। পাহাড়ের পথ দিয়ে যেভাবে রাস্তা করা উচিত, সিডিএর মতো একটি প্রতিষ্ঠান এটা কিন্তু ইঞ্জিনিয়ার্ড ওয়েতে সে কাজটি করেনি। 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি পুরোপুরি চালু হলে কাপ্তাই, রাঙ্গামাটি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া থেকে আসা যানবাহন নগরীতে প্রবেশ না করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে। দীপ্ত, বার্তাকক্ষ। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। সবাইকে আবারও স্বাগত বিরতির পর। চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগের মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সরওয়ার হোসেন সহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেপ্তার আরেকজন হলেন কর্ণফুলী গ্যাসের আওতাধীন ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়, দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এই দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, বর্তমানে কোথাও গ্যাস সংযোগ দেয়া না হলে ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 20টি গ্যাস সংযোগ দেওয়া হয়। নগরীর চান্দগাঁও এলাকায় 2016 সালে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমানের ভবনে এসব অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এতে গ্রেপ্তারকৃতরা আর্থিকভাবে লাভবান হয়েছে বলে দুদকের তদন্তে উঠে আসে। এই ঘটনায় দুদকের উপপরিচালক বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা করেন। এছাড়া সরওয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগের অভিযোগে মামলা করেছিল দুদক। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিদেশে অর্থ পাচার ঠেকাতে আয়ের অবৈধ উৎস বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। সবাই আশ্বাস দিলেও টিকা আসছে না, সীমান্তের জেলায় বেড়েই চলছে সংক্রমণ। ভারতে করোনায় আবার মৃত্যুর বিশ্ব রেকর্ড, একদিনে 6000-এরও বেশি প্রাণহানি। কিছু মানুষ ইসলামের ক্ষতি করছে, 50 মডেল মসজিদ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী। আর এই ছিল এখনকার মতো। আমি ইদোলা ডলরেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।